দুজন সমন্বয়ক আছেন যারা সবচেয়ে বেশি নেগেটিভ রোল প্লে করছে আমাদের এগেইনস্টে, তার মধ্যে হাসনাত বা সার্জিস। এখানে সার্জিস ও ছাত্রলীগ করতো সরাসরি। ওর বাবা কিন্তু একটা রানিং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। তা আপনি কিভাবে বলবেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী এবং সার্জিস আলম এবার লাইভে। সার্জিস আলম নাকি ছাত্রলীগের সদস্য ছিলেন, ছাত্রলীগ করেছেন দীর্ঘদিন। ছাত্রলীগ করার সময় সার্জিস আলম কি করেছিলেন গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে দেখতে পারবেন। গোলাম রব্বানী আসলে কি সত্য কথা বলল? চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। দুজন সমন্বয়ক আছেন যারা সবচেয়ে বেশি নেগেটিভ রোল প্লে করছে আমাদের এগেইনস্টে, তার মধ্যে হাসনাত বা সার্জিস। এখানে সার্জিস ও ছাত্রলীগ করতো সরাসরি। ওর বাবা কিন্তু একটা রানিং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। তা আপনি কিভাবে বলবেন তার বাবা আওয়ামী লীগ রাজনীতি করছে? কার মনে কি আছে সেটাকে অন্তর্যামী কেউ না জানার কোনো সুযোগ কিন্তু ওইভাবে নাই। 19 সালে আমি দায়িত্ব শেষ করি সেপ্টেম্বরে। তো ওই সময় হাসনাত বা সার্জিস ওরা হচ্ছে সম্ভবত সেকেন্ড ইয়ারে উঠেছে আর কি, মানে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে আসছে। তো এরকম একটা জুনিয়র ছেলেকে চেনার বা জানার কোনো কারণ, সঙ্গত কারণও নেই আমাদের জায়গা থেকে। এবং এখানে শুধু হাসনাত সার্জিস না, আমি সার্জিসকে চিনতাম না কোনো, ওর সাথে আমি পরবর্তীতে এই রিসেন্ট সময় একটা সেলফি দেখেছি। ওকে আমি আসলে চিন্তাম না। ওর বাড়ি যেতে পঞ্চগড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক ছিলেন তখন সাদ্দাম ডাক্তার জিএস। তার এলাকার পাশে বাড়ি হওয়ার কারণে তার সাথে রাজনীতি করতো। এবং সাদ্দামেরও দোষ দিব না, কারণ সার্জিসের বাবা আওয়ামী লীগ পরিবার থেকে বা সরাসরি আওয়ামী লীগ করা লোক, তাকে সাইড দেওয়া এবং ও আপনার ডিবেট করতো, ভালো ডিবেটিং এর ইয়ে ছিল, 21 হলের ডিবেট ক্লাব সভাপতি ছিল। সুতরাং ওকে সুযোগ দেওয়াটা এটা খুব যৌক্তিক কারণে দিয়েছে। কিন্তু পরবর্তীতে যদি এক ধরনের বলবো যে বেইমানি করেছে ছাত্রলীগের সাথে। আর হাসনাতের কথা বলেন, হাসনাতকে আমি চিনতাম না। ওর যখন একটা আপনার জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবত যে একটা প্রবলেম ছিল যে রেজিস্ট্রার বিল্ডিং এর যে হয়রানিটা দীর্ঘসূত্রিতা হয়, সেটা নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছিল। তো ও যখন এই ইস্যুটা নিয়ে আপনার আমরণ অনশনে বসে রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে, তখন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি ওকে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এইভাবে বসছে একটা যৌক্তিক দাবি নিয়ে, আমি সেই দাবির প্রতি সহমর্মিতা জানিয়ে সেখানে গিয়ে সংহত জানিয়েছে। আরো অনেকে জানিয়েছে, আমি জানিয়েছিলাম। যেহেতু ডাকসুর জিএস হিসেবে ঢাকা বিশ্বের শিক্ষার্থীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের কেউ একজন, সে যে দলের বা মতের হোক, সে একজন যদি যৌক্তিক কথা বলে, দাবি জানায়, তার পাশে থাকা আমার দায়িত্ব। এবং এই জায়গাটা আমি আরেকটু অ্যাড করতে চাই। দেখেন যে যখন আক্তার হোসেন, বর্তমান যে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার, আমার ডিপার্টমেন্টের ছোট ভাই, তো ও যখন আপনার এসে আপনার আমি যখন ছাত্রলীগের সেক্রেটারি, তখন একটা প্রশ্ন ফাঁস নিয়ে বি ইউনিটের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই প্রশ্ন ফাঁস নিয়ে ও আন্দোলন, ও রাজু ভাস্কর্য ও আমরণ অনুসারে বসছে একজন। তো তখন কিন্তু আমি প্রথম গিয়ে সংহত জানিয়েছিলাম যে যেহেতু তখন আক্তার কে বা পরিচয় কে আমি জানি না, দেখা যাচ্ছে একজন শিক্ষার্থী একটা যৌক্তিক কথা বলেছে, একটা আন্দোলন করেছে, যেটা বঙ্গবন্ধুর আদর্শ, যে একজন হলেও সে যদি ন্যায্য কথা বলে, ন্যায্য পক্ষে থাকে, তার পক্ষে থাকো। তো আমি সবসময় সেই চেষ্টাটা করেছি। আমি কোনো ব্যক্তি দেখি নাই, দেখেছি তার কাজটা কি, তার উদ্দেশ্যটা কি। সে যখন বলেছে আমি বলেছি এটা হতো, এবং আমি বলার কারণে ওই সময় ওর পাশে বসেই আমি কিন্তু প্রক্টর স্যারকে ফোন দিয়েছিলাম যে স্যার এটাকে মানতে হবে, এটা যৌক্তিক, পরীক্ষা আবার হতে হবে। এবং আমাদের ছাত্রলীগের পরবর্তী সাদ্দামও সংহত জানিয়েছে, এবং আমার এবং সাদ্দামের চেষ্টায় কিন্তু ওই সময় ওই পরীক্ষাটা আবার হয়েছিল, দাবিটা মেনে নিয়েছিল। তো এরপরে আপনার দেখেন যে আরেকটা সমন্বয়ের সঙ্গে কাজ করেছে মহিউদ্দিন রহমানের একটা ছেলে। তো ও যখন আপনার এই যে রেলের দুর্নীতি নিয়ে কথা বললো, তখন তো ওর ব্যক্তি পরিচয় কি জানতাম না, ও একজন সাধারণ শিক্ষার্থী। আমি কিন্তু সেখানে গিয়ে এবং পরবর্তী ব্যারিস্টার সুমন ভাই জানেন, আমরা গিয়ে কিন্তু সংহত জানিয়েছি এবং পক্ষে দাঁড়িয়েছে যে 6 দিন বা 7 দিন একটা ছেলে দাঁড়িয়ে আছে। এখানেও আপনি দেখেন যে ও আন্দোলন করছে 6 দিন 7 দিন ও বসে আছে রেল স্টেশনে, একটা ছেলে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে। একজন রেল থেকে একজন প্রতিনিধি গিয়ে কিন্তু সাথে কথা বলে নাই, একজন এনএসআই, একজন ডিজিএফআই অথবা যে কোনো প্রতিনিধি রাষ্ট্রের গিয়ে কিন্তু কথা বলেন নাই, বা যে কি হয়েছে, ঠিক আছে এটা আমি পার্সু করি, এটাকে বসে সমাধান ব্যবস্থা করি। তা আমরা যখন গেলাম, যখন স্পার্ক করলো, তখন কিন্তু আসলো। তো এইভাবে কে ব্যক্তির নামের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। আমি আগে বলছি, আপনি এখানে হাসনাত বলেন বা রনি বলেন বা যে যাদের কথা বললাম আক্তার, এরা যখন ন্যায্য কথা বলছে, আমি এই দাবিগুলা, এই চেষ্টা যদি আমাদের ছাত্রলীগের একজন কর্মীর পক্ষ থেকে আসতো, আমি অনেক বেশি খুশি হতাম। যে ছাত্রলীগের, কারণ গভর্নমেন্টে থাকলে, গভর্নমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট আছে, তাদের তো উচিত যে কোথায় কোথায় কি অসঙ্গতি,
কি সমস্যা সেগুলো নিয়ে কথা বলে, সেখানে আওয়াজ তুলি, সেখানে দাবি জানাই। 18 সালে ওই দিন যদি ওরা পার্টি অফিসে অ্যাটাক করতো, ধানমন্ডি আমাদের দলীয় সভাপতি কার্যালয়ে অ্যাটাক করতো, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওদের প্ল্যান ছিল, এটা শিবিরের প্ল্যান, একদম সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় পার্টি অফিসে অ্যাটাক ঢাকায় রাজধানীতে হয়েছে। এই প্ল্যানটা যখন আর বলছি, আমি কিন্তু দায়িত্ব নিয়ে, আমি এককভাবে একদম দায়িত্ব নিয়ে সিটি কলেজ থেকে আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের, আপনি চিনতে পারেন দেলোয়ার রহমান দীপু, উনি স্কুল ছাত্র সম্পাদক ছিলেন, তিনি সিটি কলেজ টিচার ছিলেন, তাকে ফোন করে সঙ্গে সঙ্গে আমি ক্লাস 7 এবং ক্লাস 9-এর একটা বাচ্চা ছেলে একটা মেয়েকে আইডি কার্ড পরিয়ে আমি পার্টি অফিসে নিয়ে গিয়েছি এবং ওদেরকে দিয়ে লাইভ করিয়েছি শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে। সেই লাইভে ওরা পুরো পার্টি অফিস ঘুরে দেখেছে, দেখে বলেছে যে, আমি বলছি দেখো তোমরা প্রত্যেকটা একদম ইচ এন্ড এভরি ইঞ্চ কর্নার অফ পার্টি অফিস, তা দেখে ছাদে গিয়ে বলেছে যে না, এটা গুজব, আপনারা বিশ্বাস করবেন না, আমরা প্রতিনিধি হিসেবে আসছি, এখানে কোনো মার্ডার হয় নাই, কোনো রেপ হয় নাই। এই ঘটনা আমি যে দায়িত্ব নিয়ে করলাম শিক্ষার্থীকে এই ঝামেলার মধ্যে নিয়ে এসে, এটা করার কারণে কিন্তু আর ওরা এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারেনি। সুতরাং ষড়যন্ত্র ওরা করবেই, বারংবার করবে, চেষ্টা করবে। আমার কাজ হচ্ছে আমি কোনো লুপহোলস রাখবো না, আমি ওদেরকে সেই সুযোগ দিব না। যে সুযোগটা আমরা এই কোটা আন্দোলনে এই 24-এ ওদেরকে দিয়েছি, সেই সুযোগটা দেয়া ঠিক হয় না। কারণ আমাদের ঘটনার মানে গভীরতা বা ওরা কি করতে পারে সেটা অনুধাবন করা উচিত ছিল। এই অনুধাবন করার যে ব্যর্থতা, এই ব্যর্থতা আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। শিং মাছের মতো জিয়ে রেখেছি, বড় হোক তারপর দেখবো, কিন্তু এটা বুঝি না যে কোটা আন্দোলনের টিকটিকি বড় হতে হতে কুমির হয়ে সেই কুমির আমাদেরকে গিলে খেয়ে ফেলবে। যখন আমরা জানি যে আমার প্রতিপক্ষ এখানে একজন দুজন না, এখানে বড় একটা বৃহৎ শক্তি, এখানে বিএনপি আছে, জামাত আছে, আর অনেকগুলো অপশক্তি আছে যারা বারংবার চেষ্টা করে যে কোনো একটা মাধ্যমে ষড়যন্ত্র করে আমাদেরকে বিপদে ফেলার, তো আমরা কেন সেই সুযোগটা দিব? কেন সেই জায়গাটা আমি শুরুতেই কেন সেটাকে শেষ করার জন্য চেষ্টাটা করব না? এটা হচ্ছে আমার মানে আফসোসের জায়গা। ডাকসুতে শোভন ভোট পেয়েছেন, ভিপি হিসেবে শোভন ভোট পেয়েছে 9,400, আমি ভোট পেয়েছি 10,450 বা সামথিং, মানে ওর চেয়ে আমার 1100 কম ভোটের আমি ব্যবধান। 17টা হল, প্রত্যেকটা হলে গড়ে আমি 30 থেকে 40টা ভোট ওর চেয়ে বেশি পেয়েছি, এরকম হবে এভারেজে, বা আরো কম হতে পারে এরকম। আর নূর ভোট পেয়েছে 11,300, মানে আমার চেয়ে হয়তো সামথিং বা মানে বেশি, 900 বেশি ভোট পেয়েছে। আর আমাদের সাদ্দাম হোসেন, সে ভোট পেয়েছে 15,600। তাহলে সাদ্দামের আমার চেয়ে 5,000 ভোট বেশি পেয়েছে, শোভনের চেয়ে 6,000 ভোট পেয়েছে, নূরের চেয়েও 4,500 ভোট বেশি পেয়েছে, প্রায় 5,000 ভোট বেশি পেয়েছে। সেটা কিভাবে সম্ভব হলো? এই ভোটগুলা কোথায়? এই ভোটগুলো আমরা কেন পাইনি? আপনাকে আরো ইন্টারেস্টিং তথ্য বলি যে এইখানে শামসী নোমান, আমাদের ছোট ভাই, আমাদের ডাকসু থেকে পরিবহন সম্পাদক হয়েছে, গণপরিবহন সম্পাদক, সে পেয়েছে, তার বাড়ি হচ্ছে ময়মনসিংহে, ও ভোট পেয়েছে 12,500, আমার চেয়ে এবং শোভনের চেয়েও প্রায় 1,500 2,000 বেশি। আপনার নিপু তন্নি, ও হচ্ছে আপনার শামসুন্নাহর হলের সেক্রেটারি ছিল, ওর বাড়িও ময়মনসিংহ, ও ভোট পেয়েছে 11,000, মানে আমার চেয়ে এবং শোভনের চেয়ে বেশি। আমাদের প্যানেল থেকে কিন্তু এরা ভোট পেয়েছে, হ্যাঁ, আমাদের প্যানেলে নির্বাচিত। তারপরে হচ্ছে আপনার সাদবিন কাদের চৌধুরী সাদি, আমাদের কমিটিতে ছিল, ও ভোট পেয়েছে প্রায় 13,000। তো ক্যাম্পাসে ওর বাড়ি ফেনি, কিন্তু ক্যাম্পাসে ও একটা বিশেষ এক ছাত্র নেতার খুব ঘনিষ্ঠ, সেটা সবাই জানতো। তো এই 3 জন আমাদের চেয়ে বেশি পেল এবং সাদ্দাম প্রায় 6,000 ভোট বেশি পেল। এই ভোটটা আমরা পেলাম না কেন? বস্তুত যেটা হয়েছে যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন নেতৃত্ব যারা ছিল, ওরা মনে করেছে যে ডাকসুতে যদি আমি ভিপি এবং আমি জিএস এবং শোভনজিৎ ভিপি হয়ে যায়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগটা অনেকটা অপাঙ্ক্তেয় হয়ে যাবে। কারণ নির্বাচিত প্রতিনিধি থাকলে সেখানে ছাত্র সংগঠনগুলো স্বাভাবিক একটু কোণঠাসা হয়। এই জায়গা থেকে একটা বিশেষ অঞ্চল, আমি যদি বলি যে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলটা, সেই অঞ্চলে যে ভোট 4,500 মতো ভোট, সেই ভোটটা আমিও পাইনি, শোভনও পাইনি, আমরা দুইজনই একটা ভোট এই অঞ্চল থেকে পাইনি। যে কারণে মানে সমষ্টি দলগত ভোট, যে কারণে আমাদের দুজনকে হারানোর জন্য মাস্টার প্ল্যান করা হয়েছিল। এবং আমি ব্যক্তিগত কিছু পার্সোনাল ভোটের কারণে, অল্প কিছু 15টা হলে 10টা 15টার পরিচিতির কারণে আমি বেঁচে গিয়েছি। শুধু এটার জন্য না, আমার যেমন শোভনের এগেনস্টে আপনার নূর ছিল শক্তিশালী ক্যান্ডিডেট, আমার এগেনস্ট ছিল রাশেদ তুলনামূলক একটু কম পরিচিত ছিল। কিন্তু এখানে ওই সময় আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সেক্রেটারি ছিল আসিফ, প্রথম আলোর প্রতিনিধি, আসিফও জিএস পদে দাঁড়িয়েছিল এবং আসিফ 4,500 ভোট পেয়েছে। তো এইখানে জিএস এর ভোটটা আসিফ এবং রাশেদের মধ্যে ভাগাভাগি হয়ে যাওয়ার কারণে আমি বেঁচে গিয়েছি, কোন রকমে বেঁচে গিয়েছি। এবং যেহেতু ভিপির ভোটটা ভাগ হয় নাই, এই কারণে মনে করেন যে ওই জায়গাটায় ও এই সামান্য ব্যবধানে, এখানে যদি
সাদ্দাম যে ভোটগুলো পেত সেই ভোটগুলো পেত, তাহলে নূরের চেয়ে শোভন 4,500 ভোট বেশি পেয়ে নির্বাচিত হতো। তার মানে ইনফ্যাক্ট শুধু গোলাম রাব্বানি, সর্বশেষ ডাকসুতেও আমরা যেটা বুঝতে পারছি আপনার বক্তব্য অনুসারে, যে ছাত্রলীগের অভ্যন্তরীণ বোঝাপড়া যদি ঠিক থাকতো তাহলে হয়তো আপনারা 100% এখানে কোনো যদি কিন্তু নাই, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। কারণ আপনাকে তো পরিসংখ্যান বলে দিচ্ছে যে আমার ভোট এখানে, আমার মানে এজিএস, সাদ্দাম এবং বাকি 3 জনের চেয়ে আমার ভোট মানে সম্ভবত 7,000 কম, মানে মিলে যদি বলি শোভনের ভোট 8,000 কম। এই 8,000 ভোট কোথায় গিয়েছে? তো আপনি এটা কিভাবে মূল্যায়ন করবেন? এটা সুযোগ নেই। ইনফ্যাক্ট আপনি দেখেন শোভনের হল হচ্ছে মহসিন হল, সেই হলে ও স্বাভাবিক ও বেশি ভোট পাবে, ওর হল। সেইখানে ওর চেয়ে ধরেন এই নোমান বা একটা মেয়ে নিপুতন্নি, সে ওর চেয়ে ডাবল ভোট পেয়েছে। আপনি পরিসংখ্যান বের করেন, আমি আপনাকে পাঠিয়ে দিব। একটা মেয়ে ওর হলে ওর চেয়ে ডাবল ভোট কিভাবে পায়, ষড়যন্ত্র না হলে? এটা কিভাবে সম্ভব? তো এখানে একদম পরিসংখ্যান আছে। তো ওই সময় এটাকে সামনে আনলে আমাদের যে দলীয় যে সংহতি, যেটা এটাকে একেবারে মানে ওপেন হয়ে যেত, জিনিসটা খুবই নেতিবাচক প্রভাব পড়তো। এই কারণে ওই সময় এটা আমি জানিয়েছি, কিন্তু ওইভাবে পাবলিকলি আনিনি। কিন্তু এটা নিয়ে ষড়যন্ত্র আগেও হয়েছে, আজকেও আমি ক্লিয়ার করলাম। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে, দে ক্যান ভেরিফাই ইট। প্রিয় দর্শক শ্রোতা, সার্জিস আলম এবং গোলাম রব্বানী সার্জিস আলমকে নিয়ে যে তথ্যগুলো দিয়েছেন, এই তথ্যগুলো অথেন্টিক তথ্য নয় বলে এই ভিডিওর কমেন্টে গিয়ে সাধারণ জনগণের মতামতে তা দেখা গিয়েছে। সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তারা গুরুত্বপূর্ণ এই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, এটি বাস্তব। পূর্বে তারা কি করেছেন সেটা তাদের বিষয়, কিন্তু বর্তমানে তাদের সকল আচরণ এবং কথাবার্তায় এটা স্পষ্ট তারা হাসিনার রাজত্বের অবসানের পেছনে তারা অনেকটা ভূমিকা পালন করেছে। এ বিষয়ে আপনার মতামত থাকলে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।